আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ডিজিজটি নিয়ে পড়ব তার নাম হচ্ছে সিফিলিস। এটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আমরা জানি এটি যে অর্গানিজম দিয়ে হয় তার নাম হচ্ছে ট্রেপনোমা প্যালিডাম এবং এটি স্কিন অ্যাব্রেশনের মাধ্যমে বডিতে এন্ট্রি হয়। সাধারণত কমন ট্রান্সমিশন হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, কিসিং, ব্লাড ট্রান্সফিউশন, পারকিউটিনাস ইনজুরি অথবা কনজেনিটাল সিফিলিস ইন কেস অফ মেটার্নাল ইনফেকশন। আসলে ন্যাচারাল হিস্ট্রি যদি আমরা চিন্তা করি, প্রথমে ট্রেপনোমা প্যালিডাম যদি ট্রান্সমিটেড হয় পেশেন্টের বডিতে, এটি কিছু সময় অপেক্ষা করে, যেটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। তারপরে সাইন সিমটমগুলো প্রকাশ পায়। প্রথম যে সিমটম থাকে সেটি হচ্ছে জেনিটাল এরিয়াতে একটি আলসার পাওয়া যায়। এটি সাধারণত পেনলেস আলসার হয় এবং আলসারটা আস্তে 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 ইরোড হতে থাকে এবং একসময় 2 থেকে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পরে সেটি একটি স্কার ফর্মেশন তৈরি করে, স্কার হিসেবে থেকে যেতে পারে এবং এটি তার সারাউন্ডিং অথবা তার ড্রেনিং যে লিম্ফ নোড আছে সেটাকে ইনভলভমেন্ট করে, যেটাকে আমরা বলি লিম্ফ অ্যাডেনোপ্যাথি। তারপরে আস্তে আস্তে এটি গোটা শরীরে ছড়িয়ে যেতে পারে, অর্থাৎ ডিসিমিনেশন হতে পারে। ডিসিমিনেশন হওয়ার পরে এটি স্কিনে র্যাশ তৈরি করে এবং অনেকগুলো র্যাশ এক জায়গায় জড়ো হয়ে তৈরি করতে পারে কন্ডাইলোমা লাটা, যেটাকে কোলেসেন্স অফ র্যাশ বলা হয়। এবং একই সাথে মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট হয়ে ইনফ্লামেশন করতে পারে, যেমন প্রোস্টাটাইটিস করতে পারে, পেশেন্টের মেনিনজাইটিস করতে পারে, যে কোনো জায়গায় ইনফ্লামেশন করতে পারে। তারপরে আস্তে আস্তে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি ডেভেলপ করতে পারে এবং অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এটা গ্র্যানুলোমা ফর্মেশন করতে পারে, যেটাকে আমরা গ্র্যানুলোমেটাস লেশন ইন দ্য ভাইটাল অর্গান বলে থাকি। এই ন্যাচারাল হিস্ট্রিকে ভাগ করে আমরা বলতে পারি যে টাইপস দুই ধরনের, একটি অ্যাকোয়ার্ড সিফিলিস আর একটি কনজেনিটাল সিফিলিস। অ্যাকোয়ার্ড সিফিলিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি আর্লি সিফিলিস, একটা লেট সিফিলিস। সাধারণত আর্লি সিফিলিসগুলো 2 বছরের মধ্যেই প্রেজেন্টেশনগুলো থাকে আর লেট সিফিলিস 2 বছরের পরে হয়। আর্লি সিফিলিসের প্রেজেন্টেশন হতে পারে প্রাইমারি সিফিলিস, হতে পারে সেকেন্ডারি সিফিলিস, হতে পারে ল্যাটেন্ট সিফিলিস। ঠিক লেট সিফিলিসের প্রেজেন্টেশন হতে পারে লেট ল্যাটেন্ট সিফিলিস। এটি কার্ডিওভাস্কুলার সিফিলিস, বিনাইন টার্সিয়ারি সিফিলিস এবং নিউরোসিফিলিস। আমরা এটা দেখতে পাচ্ছি প্রাইমারি একটি লেশন, যেটাকে আমরা শ্যাঙ্কার বলি। সিফিলিসের আলসারগুলো সাধারণত জেনিটাল এরিয়াতে হয় এবং এখানে আমরা প্রথমে একটি প্যাপিউল ফর্মেশন হতে পারে, প্যাপিউল থেকে আস্তে আস্তে নোডিউল হতে পারে, এটা আস্তে আস্তে আলসারেটেড হয়ে যেতে পারে এবং একটা নির্দিষ্ট সময় পর এটা একটি স্কার ফর্মেশন, স্কার ডেভেলপ করতে পারে। এটি কখনো সিঙ্গেল হতে পারে, কখনো মাল্টিপল হতে পারে, কখনো অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। সাধারণত 2 থেকে 6 সপ্তাহ পরেই এরা একটা স্কার ফর্মেশন তৈরি করে। এটি জেনিটাল স্কিন ছাড়াও ভ্যাজানাল ওয়াল, সার্ভিক্স, ফিঙ্গার, লিপস, টাং, টনসিল, নিপল, অ্যানাস, রেকটাম এগুলোতে ইনভলভমেন্ট করতে পারে। কখনো কখনো এরা অ্যানাল রিজিয়নে অ্যানাল ফিশার লাইক প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে এবং এটা কখনো পেনফুল হতে পারে। আমরা এখানে একটি দেখতে পাচ্ছি পেনাইল শ্যাফটে একটি আলসারেশন, এটা সাধারণত পেনলেস আলসারেশন হয়। সেকেন্ডারি সিফিলিস হচ্ছে প্রাইমারি ইনফেকশনের 6 থেকে 8 সপ্তাহ পরে এটি সারা শরীরে ছড়িয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট করে, অর্থাৎ স্কিনে র্যাশ তৈরি করতে পারে, বিভিন্ন অর্গানে ইনফ্লামেশন তৈরি করতে পারে, অর্থাৎ মাল্টি সিস্টেম ডিজিজ হিসেবেও আমরা এটাকে বলতে পারি। এই পেশেন্টদের কনস্টিটিউশনাল সিমটম থাকে, ফিভার থাকতে পারে, আর র্যাশটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং জেনারেলাইজড র্যাশ থাকে এবং এই র্যাশগুলো কখনো একসাথে কোলেসেন্ট হয়ে একসাথে একীভূত হয়ে তৈরি করতে পারে কন্ডাইলোমা লাটা। আমরা এখানে একটি কন্ডাইলোমার লাটার ছবি দেখতে পাচ্ছি। কন্ডাইলোমা লাটা এটি পেরিয়ানাল রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি। এটি ছাড়া ল্যাটেন্ট সিফিলিস, অর্থাৎ কোনো প্রেজেন্টেশন হিল হয়ে যাওয়ার পরে বডিতে ইনফেকশাস এজেন্ট থেকেই যেতে পারে অথবা সেরোলজি পজিটিভ থাকতে পারে লম্বা সময় ধরে, যেটাকে আমরা বলি ল্যাটেন্ট সিফিলিস, কোনো ধরনের সাইন সিমটম থাকবে না। লেট ল্যাটেন্ট সিফিলিস বলবো যদি পেশেন্টের বয়স, ডিজিজের বয়স 2 বছরের বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে লেট ল্যাটেন্ট সিফিলিস বলে থাকি। এদের কখনো প্রেজেন্টেশন থাকে কার্ডিওভাস্কুলার সিফিলিস, এরা মেনলি অ্যাওর্টিক এরিয়াতে ইনভলভমেন্ট হয় এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন বা অ্যাওর্টিক ইনকম্পিটেন্স ডেভেলপ করে। কখনো এরা বিনাইন টার্সিয়ারি সিফিলিস হিসেবে প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ সেখানে এক ধরনের গ্র্যানুলোমেটাস লেশন ইনভলভমেন্ট তৈরি হয়, যে গ্র্যানুলোমেটাস লেশনকে আমরা বলি গুম্মা। এটার স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম হয়। এটি হার্ট প্যালেটকে ইরোড করে পারফোরেশন করে দিতে পারে। এই যেটি একটি গ্র্যানুলোমেটাস লেশনের ছবি, এটি নেপ অফ দ্য নেকে একটা গ্র্যানুলোমেটাস লেশন।
নিয়ে আসতে পারে। এটা ছাড়া আরেকটি ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন যেটাকে আমরা বলি নিউরোসিফিলিস। নিউরোসিফিলিসটাও আসলে এটা একটা ওয়ান অফ দ্য কমন প্রেজেন্টেশন। আমরা জানি নিউরোসিফিলিস 3 ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে। একটা মেনিঙ্গো ভাস্কুলার ডিজিজ নিয়ে আসতে পারে, ট্যাবেস ডরসালিস নিয়ে আসতে পারে, যেটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে জেনারেল প্যারালাইসিস অফ দ্য ইনসেন, এইরকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আমরা জানি যে এদের যে ট্যাবেস ডরসালিসটা ডেভেলপ করে সেটা আসলে ডরসাল কলাম লেমনিস্টাসকে ইনভলভমেন্ট হয়, অর্থাৎ পেশেন্টের পেন, সেন্সরি পারসেপশন, জয়েন্ট পজিশন, ভাইব্রেশনসে যেগুলো নষ্ট হয়ে থাকে। এটার সাথে কমন একটা নিউরোসিফিলিসের একটা কমন প্রেজেন্টেশন যেটাকে আমরা বলি অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট থাকবে, অর্থাৎ আর্জিল রবার্টসেল পিপিল। এটাকে আমরা মনে রাখবো অ্যাকোমোডেশন রিফ্লেক্স প্রেজেন্ট, এবং এটাকে উল্টালে আমরা মনে রাখতে পারবো পিউপিলারি লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট, ARP PRA। এটি হচ্ছে আর্জিল রবার্টসন পিপিল। এবার আমরা কনজেনিটাল সিফিলিস নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, কনজেনিটাল মা যদি আক্রান্ত হয় তার বাচ্চা সিফিলিসে আক্রান্ত হতে পারে। এটা আসলে আর্লি প্রেজেন্টেশন হয়ে আসতে পারে, লেট প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। সাধারণত যখন বাচ্চা ইন্ট্রাইউটেরিন লাইফ 4 মাস পার হয়ে যায়, বাচ্চা ইমিউনোকম্পিনেন্ট ডেভেলপ করে, তখন কিছু প্রেজেন্টেশন পাওয়া যায়, কমন প্রেজেন্টেশন, যেমন মিসক্যারেজ হয়ে যেতে পারে, সিফিলিটিক বেবি হিসেবে সে ডেলিভারি হতে পারে। তার যখন সে ডেলিভারি হবে তখন তার কনজেনিটাল সিফিলিসের কিছু সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। পেশেন্ট কখনো কখনো ল্যাটেন্ট ইনফেকশন নিয়ে জন্ম নিতে পারে। আমরা এখানে স্টিগমাটা অফ কনজেনিটাল সিফিলিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা এটা একটু শিখব। স্টিগমাটা অফ সিফিলিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে হাসিসন ইনসিসর থাকবে। হাসিসন ইনসিসরটা হচ্ছে ইনসিসর যে টিথগুলো থাকে তার মধ্যে একটা নচ ফর্মেশন হবে, আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হাসিসন ইনসিসর। এটা ছাড়া মালবেরি মোলার নিয়ে আসতে পারে, অর্থাৎ ফার্স্ট মোলারের মধ্যে মাল্টিপল রুডিমেন্টারি কাস্প কিছু পাওয়া যেতে পারে, এনামেল কাস্প বলা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি মোলার টিথগুলোতে মাল্টিপল রুডিমেন্টারি এনামেল কাস্প পাচ্ছি, এটাকে বলা হয় মালবেরি মোলার। এটা ছাড়া আমরা হাই আর্চড প্যালেট পেতে পারি, এই যে এখানে দেখা যাচ্ছে হাই আর্চড প্যালেট। ম্যাক্সিলারি হাইপোপ্লাসিয়া থাকতে পারে, এখানে ম্যাক্সিলাটা অত্যন্ত ডিপ্রেসড। এটা ছাড়া স্যাডেল নোজ পেতে পারি, এটা নর্মাল, আর এটা হচ্ছে স্যাডেল নোজ। আমরা র্যাগেটস পেতে পারি, পেশেন্টের স্কিনে অনেক এক্সফোলিয়েশন থাকতে পারে। আমরা সল্ট অ্যান্ড পেপার স্কার অন রেটিনাতে পেতে পারি। আমরা স্যাবার্ড টিবিয়া নামে একটি টার্ম আছে, অর্থাৎ টিবিয়াগুলো অনেকটা ধনুকের মতো বেঁকে যাবে। এইটার ফরওয়ার্ড বেন্ডিং হতে পারে, ল্যাটারাল হতে পারে, মেনলি এটা ফরওয়ার্ড বেন্ডিং হয়, কার্ভড হয়। এখানে ফ্রন্টাল বসিং থাকতে পারে, কর্নিয়াতে স্কার ডেভেলপ করতে পারে। এবার আসি সিফিলিসের ইনভেস্টিগেশন আসলে এটি যেহেতু একটি মাইক্রো অর্গানিজম, এটিকে আমরা দুইভাবে ডায়াগনোসিস করতে পারি, একটা ডাইরেক্ট অথবা একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে যে আমি সরাসরি আমরা অর্গানিজমটা দেখব। যদি আমরা ফুল অর্গানিজমকে দেখতে পাই তাহলে আমাদের মাইক্রোস্কোপি করতে হবে, অর্থাৎ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করতে পারি। যদি আমরা কম্পোনেন্ট ফুল অর্গানিজম পাচ্ছি না কিন্তু তার কম্পোনেন্ট আছে কি না সেটা পার্শিয়াল কম্পোনেন্ট দেখার জন্য আমরা PCR টেস্ট করে থাকি। আর এটা ছাড়া ইনডাইরেক্ট অনেকগুলো টেস্ট আছে, এর মধ্যে সেরোলজি করা হয়। সেরোলজির মধ্যে কী কী করা হয় আমরা নেক্সট দেখব। এখানে ডাইরেক্ট ফিল্ড মাইক্রোস্কোপি এবং PCR সম্পর্কে ডিটেলস বলা হয়েছে। আর সেরোলজির মধ্যে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে স্পেসিফিক ট্রেপানোমাল অ্যান্টিবডি টেস্ট, আর একটি হচ্ছে নন ট্রেপানোমাল টেস্ট। আমরা জানি নন ট্রেপানোমাল যে টেস্টগুলো তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে VT-RL এবং র্যাপিড প্লাজমা রেজিন অর্থাৎ RPR টেস্ট। আর ট্রিপোনোমাল অ্যান্টিবডি টেস্টের মধ্যে আমরা 4 ধরনের পাই। একটা ট্রিপোনোমাল অ্যান্টিজেন বেসড ইমিউনো অ্যাসে, আরেকটা হচ্ছে ট্রিপোনোমা প্যালিডাম হেমো অ্যাগ্লুটিনেশন অ্যাসে, ট্রিপোনোমা প্যালিডাম পার্টিকেলস অ্যাগ্লুটিনেশন অ্যাসে, আর ফ্লুরোসেন্ট ট্রিপোনোমাল অ্যান্টিবডি অ্যাবজর্বড টেস্ট। এগুলো হচ্ছে নন ট্রিপোনোমাল অ্যান্টিবডি টেস্ট, এগুলো সবই সেরোলজির মাধ্যমে করা হয়। ম্যানেজমেন্ট আসলে ডিজিজটা অনেক ডিফিকাল্ট, অনেক কমপ্লিকেটেড হলেও এটা ট্রিটমেন্টটা আসলে খুব কঠিন না। এটার একটা ট্রিটমেন্ট যদি পরীক্ষার জন্য আমরা মনে রাখি সেটার নাম রাখবো হচ্ছে পেনিসিলিন, এবং সিঙ্গেল ডোজ পেনিসিলিন 2.4 মেগা ইউনিটস দেওয়া হয় এবং এটা ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, এবং এই পেনিসিলিনটা হচ্ছে বেনজাথিন পেনিসিলিন। এটা সাধারণত আর্লি সিফিলিসের পেশেন্টদের দেওয়া হয় সিঙ্গেল ডোজ। লেট সিফিলিসের ক্ষেত্রে উইকলি আমরা 3টা ডোজ দিয়ে থাকি।
নিউরোসিফিলিসের জন্য ট্রিটমেন্টটা এর সাথে একটু অ্যাড হবে, সেটি প্রোকেইন পেনিসিলিন দেওয়া হয় 2.4 গ্রাম ফর 14 ডেজ। এটার সাথে প্রোবেনএসিড 500 মিলিগ্রাম কিউডিএস দেওয়া হয় এবং তার সাথে প্রেডনিসোলন ফর 3 ডেজ দেওয়া হয়। প্রেগনেন্সিতে পেনিসিলিন দেওয়া যেতে পারে। আর ট্রিটমেন্ট দেওয়ার পরে রিয়াকশান হয় দুই ধরনের বা হতে পারে। একটি রিয়াকশান ইম্পর্টেন্ট, যেটার নামে যাকে বলা হয় জেরিশ হেক্সমার রিয়াকশান, অর্থাৎ পেশেন্টের যদি বেনজাথিন পেনিসিলিন দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে ট্রেপোনোমাল অ্যান্টিজেন বা ট্রেপোনোমা প্যালিটামগুলো ডিস্ট্রাকশন হবে এবং তাদের শরীরের টক্সিনগুলো বডি থেকে রিলিজ হবে। সেই টক্সিনগুলো বডিতে যে রিয়াকশান করে, অর্থাৎ পেশেন্টের ফিভার, অ্যানাফাইলেক্সিস লাইক রিয়াকশান, ফ্লু লাইক ইলনেস, এগুলো নিয়ে প্রেজেন্টেশন করতে পারে। সেটাকে আমরা বলি জেরিক হেক্সমার রিয়াকশান। সাধারণত ম্যালিস ফিভারটাই বেশি কমন থাকে, পেশেন্ট ডিসঅরিয়েন্টেড থাকতে পারে। আর যদি এই ইনজেকশনটা ইন্ট্রামাসকুলার না দিয়ে আমরা আইভিতে দিয়ে ফেলি তাহলে পেশেন্টের এক ধরনের রিয়াকশান হয়, পেশেন্টের হ্যালুসিনেশন হতে পারে, ফিট হতে পারে, পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলি প্রোকেইন রিয়াকশান। সিফিলিস সম্পর্কে মোটামুটি এটুকু জানতে পারলে আমাদের জন্য যথেষ্ট। ধন্যবাদ।